আচ্ছা দেখো, আমরা আজকে যে প্রবলেমটা শুরু করব, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম তো আমাদের চলছেই। আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের আজকে অ্যাসাইনমেন্ট প্রবলেম শুরু করব। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট প্রবলেম। তো অ্যাসাইনমেন্ট প্রবলেম কিছুই না, আমরা ট্রান্সপোর্টেশন প্রবলেম করেছি। ট্রান্সপোর্টেশন প্রবলেমেরই একটা পার্টিকুলার কেস হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেম। পার্টিকুলার কেস কেন বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেমকে? দেখো, ট্রান্সপোর্টেশন প্রবলেমে কিছু সাপ্লাই থাকতো আর কিছু ডিম্যান্ড থাকতো। কিছু ডিম্যান্ড, তার উপরে বেস করে কিছু সাপ্লাই থাকতো। মানে আমার যে ডিম্যান্ড এবং চাহিদা এই দুটো জিনিসই থাকতো। তো এইবার ট্রান্সপোর্টেশন প্রবলেমের যে ডিম্যান্ড আর সাপ্লাইগুলো ছিল, এখানে লক্ষ্য করো, সেই ট্রান্সপোর্টেশন প্রবলেমের সাপ্লাই এবং ডিম্যান্ডগুলোকে যদি আমরা ওয়ান করে দিই, ডিম্যান্ড এবং সাপ্লাইগুলোকে যদি আমরা ওয়ান করে দিই, তাহলে সেই প্রবলেমটা, সেই ট্রান্সপোর্টেশন প্রবলেমটা একটা অ্যাসাইনমেন্ট প্রবলেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল লিখছি, একটা অঙ্ক লিখছি। অঙ্ক লিখে তোমাদের আরও সব ডিসকাস করছি আমি। দেখো, এখানে এ বি সি ডি, এখানে লিখলাম 1 2 3 আর 4। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে 10 12 19 11 5 10 7 8 12 14 13 11 8 15 11 9। এই আমরা একটা প্রবলেম নিলাম। এই প্রবলেমের ক্ষেত্রে দেখো, অ্যাসাইনমেন্ট প্রবলেমে কি ছিল? অ্যাসাইনমেন্ট প্রবলেমে এখানে কিছু ডিম্যান্ড দেওয়া থাকতো, এখানে কিছু ডিম্যান্ড দেওয়া থাকতো, এখানে সাপ্লাই দেওয়া থাকতো। ঠিক আছে, তো ট্রান্সপোর্টেশন প্রবলেমে কিছু এখানে সাপ্লাই দেওয়া থাকতো আর এখানে কিছু ডিম্যান্ড দেওয়া থাকতো। অ্যাসাইনমেন্ট প্রবলেমে কি হচ্ছে? এগুলো ওয়ান হয়ে যাচ্ছে। এবার অ্যাসাইনমেন্ট প্রবলেমে জিনিসটা ব্যাখ্যা করলে এইটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা করার ক্ষেত্রে। এই যে এ বি সি ডি, এগুলোকে বলা হচ্ছে জবস। আমি ধরে নিলাম এ বি সি ডি হচ্ছে 4 ধরনের জব। এ এক ধরনের, বি এক ধরনের, সি এক ধরনের, ডি এক ধরনের। এইবার এই 1 2 3 4 এগুলোকে তুমি বলতে পারো মেশিনস অথবা ওয়ার্কার্স বলতে পারো। মেশিনস অথবা ওয়ার্কার্স বলতে পারো। এটা 1 নম্বর ওয়ার্কার, এটা 2 নম্বর ওয়ার্কার, 3 নম্বর ওয়ার্কার, এটা 4 নম্বর ওয়ার্কার। বা এটাকে তুমি বলতে পারো 1 নম্বর মেশিন, 2 নম্বর মেশিন, 3 নম্বর মেশিন, 4 নম্বর মেশিন। তো এইবার অ্যাসাইনমেন্ট প্রবলেমের কাজ হচ্ছে কি? দেখো, এই এ জবটা 1 নম্বর ওয়ার্কার বা 1 নম্বর মেশিন করতে, এগুলোকে যদি আমরা আওয়ার হিসেবে জাজ করি, ঘন্টা হিসেবে ধরে নিই, তাহলে 10 ঘন্টা লাগাই। একই রকমভাবে এ জবটা 2 নম্বর মেশিন কমপ্লিট করতে 12 ঘন্টা লাগাবে। 3 নম্বর মেশিন 19 ঘন্টা, 4 নম্বর মেশিন 11 ঘন্টা। বা এ ওয়ার্কারটা, 1 নম্বর ওয়ার্কারটা এ ওয়ার্কটা করতে, এ যে জবটা সেই কাজটা করতে 10 ঘন্টা সময় নেবে। একই রকমভাবে মেশিনের ক্ষেত্রে, ওয়ার্কারের ক্ষেত্রে একই বিষয়। এবার এইটা যদি বি এ আসি, বি জবটা 1 নম্বর ওয়ার্কার বা 1 নম্বর মেশিন করতে 5 ঘন্টা সময় নেবে। বি জবটা 2 নম্বর মেশিন বা 2 নম্বর ওয়ার্কার কাজ করতে 10 ঘন্টা সময় নেবে। এইভাবেই বি, সেম প্রসেসে সি, সেম প্রসেসে ডি। তো আমার অবজেক্টিভটা কি? আমার লক্ষ্যটা কি? আমার লক্ষ্যটা হচ্ছে যে এই কাজটা, এবার এখানে লক্ষ্য করো, একটা জব একজন ওয়ার্কার করতে পারবে। তুমি এটা নয় যে এ জবটা 2জন 3জন ওয়ার্কার করতে পারবে। একটা জব একটা ওয়ার্কারই করবে। একটা জব দুটো ওয়ার্কার করবে না। এ জবটা 1 2 3 4 এই 4টে ওয়ার্কারের মধ্যে যে কোনো একজন ওয়ার্কার করবে, বা 1 2 3 4 এই মেশিনগুলোর মধ্যে যে কোনো একটা মেশিন করবে। একই রকমভাবে বিও সেম, সিও সেম। মানে একটা জব একটা ওয়ার্কার বা একটা মেশিনকে দিয়ে করানো হবে। একটা জব 2জনের ক্ষেত্রে অ্যালোটেড হবে না। তো এই ওয়েতে যাওয়ার ফলে যে প্রসেসটা, মানে এটা কার জন্য সুইটেবল হবে, কোনটা নেব, এখানে 1 নেব, 2 নেব, 1 ওয়ার্কার নেব না 2 নেব না 3 নেব না 4 নেব, কোন ওয়ার্কারটা নিলে আমার
আমার কি হবে, জবটা কাজটা ওভারঅল একটা মিনিমাম টাইমের মধ্যে হয়ে যাবে। তাই তো করবে, তুমি তো সেই ওয়ার্কারই কাজে লাগাবে যে ওয়ার্কার তোমার কাজটা কম সময়ের মধ্যে করে দেবে, সেই ওয়ার্কারকেই তো তোমরা কাজে লাগাবে, সেই ওয়ার্কারকেই তো প্রেফার করবে। তো তেমনই এই 4টে ওয়ার্কারের মধ্যে কোন ওয়ার্কারটা এর কম সময়ের মধ্যে করে দিতে পারবে, জবটা কম সময়ের মধ্যে করে দিতে পারবে। একই রকমভাবে বি এর ক্ষেত্রেও বি জবটা এই যে 1 2 3 4 আছে, কোন ওয়ার্কারটা কম সময়ের মধ্যে করে দিতে পারবে, সি জবটা 1 2 3 4 কোন ওয়ার্কারটা কম সময়ের মধ্যে করে দিতে পারবে, বা কোন মেশিনটা তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে দিতে পারবে। ঠিক আছে, সেইভাবেই একটা জবের জন্য আমরা একটা ওয়ার্কারই সিলেক্ট করব। আর একটা বিষয় হচ্ছে, এখানে জব যদি 4টে হয় ওয়ার্কারও 4টে হবে, জব যদি 5টা হয় ওয়ার্কারও 5টা হবে। ঠিক আছে, মানে রো আর কলাম সমান থাকবে। এই ধরনের প্রবলেমকে বলা হয় ব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম, যেখানে রো এবং কলাম সমান থাকবে। কোনো কারণে আমরা আনব্যালেন্সড আসবো, কোনো কারণে রো আর কলাম যদি সমান না থাকে তাহলে সেটা হবে আনব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেম। সরি, ট্রান্সপোর্টেশন করিয়ে ট্রান্সপোর্টেশনটাই মুখ দিয়ে আসছে, সরি। যদি কোনো কারণে আমি ভুলেও বলে দিয়ে থাকি ট্রান্সপোর্টেশন, তোমরা ধরে নেবে অ্যাসাইনমেন্টই বলছি। হ্যাঁ, মানে ট্রান্সপোর্টেশনই চলছিল তো এতদিন, তাই ট্রান্সপোর্টেশনটাই বেরিয়ে আসছে। তো যদি আমি ট্রান্সপোর্টেশন বলে দিয়েও থাকি, তোমরা ধরে নেবে আমরা অ্যাসাইনমেন্টই করছি, স্যার ভুলবশত ট্রান্সপোর্টেশন বলে দিচ্ছেন। তো সেগুলো আনব্যালেন্সড অ্যাসাইনমেন্ট প্রবলেম আমরা নেক্সট পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আজকে আমরা অ্যাসাইনমেন্ট প্রবলেম যেগুলো সিম্পল ওয়েতে হয়ে যাবে সেই ধরনের অ্যাসাইনমেন্ট প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। এবার তাহলে 4টে যদি জব হয় ওয়ার্কারও 4টেই হবে, এবং প্রত্যেকটা জবের জন্য একটা ওয়ার্কার বা একটা মেশিনই অ্যালোটেড থাকবে। তো এই প্রসেসে যে মেশিনগুলো অ্যালোট করলে, যে জবের জন্য একটা মেশিন অ্যালোট করবে, একটা জবের জন্য একটা মেশিন, এইভাবে অ্যালোট করতে করতে যে মেশিনগুলো নিলে একটা রেসপেক্টিভ জবসের জন্য নিলে আমার কাজটা কম সময়ের মধ্যে হয়ে যাবে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আবার কোনো জায়গায় এটাকে কস্ট ম্যাট্রিক্স হিসাবেও জাজ করা হয়। কস্ট ম্যাট্রিক্স বলতে, ধরো এ জবটা 1 নম্বর ওয়ার্কার বা 1 নম্বর মেশিন দিয়ে করানোর জন্য 10,000 রুপিস, হয়তো এগুলোকে আমি 1000 রুপিস করে নিলাম। হ্যাঁ, 10,000 টাকা খরচ হলো, 12,000 টাকা খরচ হলো, বা 10 টাকাই ধরে নাও না, 10 টাকা খরচ হলো বা 12 টাকা খরচ হলো। জবটা 2 নম্বর মেশিন বা 2 নম্বর ওয়ার্কার দিয়ে করার জন্য 12 টাকা খরচ হলো। জবটা 3 নম্বর মেশিন বা 3 নম্বর ওয়ার্কার দিয়ে করানোর জন্য 19 টাকা খরচ হলো। ঠিক আছে, তাহলে এইবার কি করবে, তুমি যখন জবটা করবে 1 2 3 4 এই ওয়ার্কারগুলো বা এই মেশিনগুলোর মধ্যে কোনটাকে চুজ করবে, যে তোমার খরচ কমাবে সেটাকে চুজ করবে। এইভাবেই তোমার জবটা করবে, বি জবটা করবে, সি জবটা করবে, ডি জবটা করবে, দিয়ে এই জবগুলো করতে সবথেকে মিনিমাম কস্ট কত টাকা খরচ হবে, মানে টাকার দিক থেকে যদি ভাবে মিনিমাম কস্ট কত টাকা খরচ হবে, সেটা বের করাটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট প্রবলেম। ঠিক আছে, এবং এই অ্যাসাইনমেন্ট প্রবলেম সলভ করার যে মেথড, সেই মেথডটার নাম হচ্ছে হাঙ্গেরিয়ান মেথড। অ্যাসাইনমেন্ট প্রবলেম আমরা যে সলভ করব, এই সলভটা করতে গিয়ে আমরা যে মেথডটা ইউজ করব, যে মেথডে আমরা এটা সলভ করব, সেই মেথডটার নাম হচ্ছে হাঙ্গেরিয়ান মেথড। ঠিক আছে, হাঙ্গেরিয়ান মেথড। এবার মেথডটা কি আমরা আলোচনা করতে করতে যাব পরপর। দেখো, ভালো করে খেয়াল করো, এই যে টেবিলটা, এই যে আমাদের একটা প্রবলেম, এইটাকে অ্যাসাইনমেন্ট প্রবলেম বলা হয়, ধরনের প্রবলেমকে, বা এই যে টেবিল দেওয়া হয়েছে। হাঙ্গেরিয়ান মেথড কি, প্রথম কাজ হচ্ছে আমরা রো বরাবর যাব। ঠিক আছে, প্রত্যেকটা রোয়ের মিনিমাম এলিমেন্টকে চুজ করব। এই মিনিমাম এলিমেন্ট চুজ করে সেই এলিমেন্টটা রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট থেকে আমরা সাবট্রাক্ট করব। দেখো, প্রথম রোয়ের মিনিমাম এলিমেন্টকে, এই রোয়ের মিনিমাম এলিমেন্টকে 10 10, তাহলে এই প্রত্যেকটা রো থেকে আমি 10 বাদ দেবো। এই রোয়ের মিনিমাম এলিমেন্টকে 5, প্রত্যেকটা এলিমেন্ট থেকে আমি 5 বাদ দেবো। এই রোয়ের মিনিমাম এলিমেন্টকে বা 11, এই প্রত্যেকটা রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট থেকে আমি 11 বাদ দেবো। তো কি লিখবো, ইন ইচ রো of the cost matrix we select the minimum cost and subtract the same from all the elements of the respective row. Then the problem
বিকামস, আমরা কি করলাম ভালো করে দেখো, ইন ইচ রো অফ দ্য কস্ট ম্যাট্রিক্স উই সিলেক্ট দ্য মিনিমাম কস্ট। প্রত্যেকটা রো এর কস্ট, এটাকে আমরা কস্ট ম্যাট্রিক্স হিসেবে জাজ করব। আমাদের প্রত্যেকটা অঙ্ক বলে দেওয়াই থাকবে অ্যাসাইনমেন্ট প্রবলেম হচ্ছে কস্ট প্রবলেম, ওই জন্য আমাদেরকে কস্টটা মিনিমাইজ করতে হয়, ঠিক আছে। তো ইন ইচ রো অফ দ্য কস্ট ম্যাট্রিক্স উই সিলেক্ট দ্য মিনিমাম কস্ট, আমরা মিনিমাম কস্টটা সিলেক্ট করব অ্যান্ড সাবট্র্যাক্ট দ্য সেম, এবং ওটাকে বাদ দেবো ফ্রম অল দ্য এলিমেন্টস অফ দ্য রেসপেক্টিভ রো, ওই রো এর সমস্ত এলিমেন্টগুলো থেকে। দেন দ্য প্রবলেম বিকামস, তখন প্রবলেমটা আমরা কি পাবো? তো প্রবলেমটা দেখো কি পাবো, আমি এখানে লিখছি, দেখো এখানে 1 2 3 4 হলো এ বি সি ডি। আচ্ছা এখানে তুমি বাদ দাও, 10 বাদ দাও, কত হচ্ছে সবগুলো থেকে? দেখো এটা 0, এটা 2, এটা কত হবে 10 বাদ দিলে 9, আর এটা 10 বাদ দিলে 1। এখানে সব থেকে ছোট এলিমেন্টকে 5, সবগুলো থেকে বাদ দাও 0, 10 থেকে 5 বাদ দিলে 5, 7 থেকে 5 বাদ দিলে 2, 8 থেকে 5 বাদ দিলে 3। এখানে সব থেকে ছোটকে 11 বাদ দাও, 12 থেকে 11 বাদ দিলে 11, 14 থেকে 11 বাদ দিলে 3, ঠিক আছে। তারপরে হচ্ছে কি 13 থেকে 11 বাদ দিলে 2, 11 থেকে 11 বাদ গেলে 0। এখানে সব থেকে ছোট এলিমেন্ট 8, 8 থেকে 8 বাদ দিলে 0, 15 থেকে 8 বাদ দিলে 7, 11 থেকে 8 বাদ দিলে 3, আর 9 থেকে 8 বাদ দিলে 1। এটা হলো রো, এই অপারেশনটা রো এ করলাম। সেম অপারেশন এবার আমরা কলামে করব, সেম, ঠিক আছে। সেম অপারেশন আমরা কলামে করব, কি লিখব? সেম একই ভাষা, ইন ইচ রো এর জায়গায় কি লিখব? ইন ইচ কলাম, ইন ইচ কলাম, জাস্ট ভাষাটা কিচ্ছু না, রো এর জায়গায় কলাম লিখে দেব। ইন ইচ কলাম অফ দ্য অ্যাবভ ম্যাট্রিক্স বলতে পারো, অফ দ্য অ্যাবভ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার, ঠিক আছে। এবার আমরা কি কলাম ওয়াইজ যাচ্ছি, অ্যাবভ ম্যাট্রিক্স উই সিলেক্ট, আমি তো বোর্ডে লিখছি, তার জন্য আমার অ্যাবভ হচ্ছে না, তোমরা খাতায় লিখবে, খাতায় লিখলে দেখবে এটা উপরে থাকবে, তারপরে এটা হবে। উই সিলেক্ট দ্য মিনিমাম কস্ট, উই সিলেক্ট দ্য মিনিমাম কস্ট অ্যান্ড সাবট্র্যাক্ট the same. In each column of the above matrix we select the minimum cost and subtract the same from all the elements of the respective column, from all the elements of the respective column. Then the problem becomes, তখন প্রবলেমটা কি হবে? এইবার লক্ষ্য করো আমি কি করছি, দেখো আবার নতুন টেবিল করার জায়গা আমার বোর্ডে নেই, হ্যাঁ, আর আমার এই ঘরটাও আমার কাজে লাগতে পারে কি লাগবে আমার, তার জন্য আমি এই ঘরটা মুছতে পারছি না। তো আমার যেহেতু আর টেবিল নেই, এই টেবিলটাই তোমরা এটা লেখার পর এখানে নতুনভাবে তৈরি হবে, তো আমি এখানেই তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারলে? এই টেবিলটা তোমরা আবার নতুনভাবে তৈরি করবে রো করলে। এবার এই প্রথম রোয়ের সব থেকে কম এলিমেন্টকে, প্রথম রোয়ে দেখো সব থেকে ছোটকে 0, তুমি সবগুলো থেকে 0 বাদ দিলে প্রথম কলামের কোনো পরিবর্তন হবে না, কলামের, আর রোয়ের যদি বলে থাকি ভুল বলেছি, কলামের, হ্যাঁ। এবার এই সেকেন্ড কলামের সব থেকে ছোট এলিমেন্টকে 2, তাহলে এই কলামের সমস্ত এলিমেন্টগুলো থেকে 2 বাদ দাও, তাহলে এইটা থেকে 2 বাদ গেলে কত হচ্ছে? 0। 5 থেকে 2 বাদ গেলে কত হচ্ছে? 3। 3 থেকে 2 বাদ গেলে কত হচ্ছে? 1। আর 7 থেকে 2 বাদ গেলে কত হচ্ছে? 5। এটা হলো। এবার এই যে কলাম, এই কলামের সব থেকে ছোট এলিমেন্টকে, এই কলামের সব থেকে ছোট এলিমেন্ট দেখো 2, তাহলে 9 থেকে 7 বাদ দাও 2, 2 থেকে 2 বাদ দাও 0, আবার 2 থেকে 2 বাদ দাও 0, আবার 3 থেকে 2 বাদ দাও 1, হয়েছে? হলো। এই কলামের সব থেকে ছোট এলিমেন্ট 0, তাহলে এখানে আনচেঞ্জ থাকবে, আর কোনো রকম কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। এইবার তাহলে রো আর কলাম অপারেশন আমাদের হয়ে গেল। রো আর কলামে আমরা কি করলাম? সব থেকে মিনিমাম এলিমেন্ট চুজ করে আমরা বাদ দেওয়া শুরু করে দিলাম, বাদ দিলাম। এইবার বাদ দেওয়ার পরে রো হয়ে গেল, কলাম হয়ে গেল। এই বাদ দেওয়ার পরে এই যে টেবিলটা তৈরি হলো, এই টেবিলের আমার মেন উদ্দেশ্য হবে কিছু হরাইজন্টাল আর ভার্টিক্যাল লাইন টানা।
কিছু হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন টানা, কিছু হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইন টানবো, টানার ফলে কিছু হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইন টানবো, টানার ফলে কি হবে, আমার টানার ফলে আমি জিরোগুলোকে কভার করে দেবো। আমার টার্গেট থাকবে লাইনগুলো টেনে জিরোগুলোকে ঢেকে দেবো, এবং মেন উদ্দেশ্যটা হবে মিনিমাম নাম্বার অফ লাইন টানতে হবে এবং ম্যাক্সিমাম নাম্বার অফ জিরোকে কভার করতে হবে। মিনিমাম নাম্বার অফ লাইন টানতে হবে, টেনে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরোকে কভার করতে হবে। এমন নয় যে তুমি হয় যেমন খুশি তেমন লাইন টানতে পারো, না, সেটা নিয়ম নয়। নিয়ম হচ্ছে মিনিমাম নাম্বার অফ লাইন টেনে ম্যাক্সিমাম নাম্বার অফ তোমাকে জিরো কভার করতে হবে। তো সেটা টানার জন্য সব থেকে মেন লাইন টানার প্রসেসটা কি, যে রোয়ে বা যে কলামে সব থেকে বেশি জিরো আছে সেই রো বা সেই কলামের লাইনটা আগে টানো। দেখো এখানে এই কলামে 3টে জিরো আছে, আর এই দেখো এই রোয়ে 2টো জিরো আছে, এই দেখো এই কলামে 2টো জিরো আছে, তাহলে আমি কোন বরাবর লাইনটা টানবো, আমি দেখো ফার্স্ট কলাম বরাবর লাইনটা টানলাম, দেখো 3টে জিরো আমার কভার হয়ে গেল, তাই না? 3টে জিরো আমার কভার হয়ে গেল। এবার দেখো 3টে জিরো কভার হওয়ার পর এটা যখন জিরোটা কভার হয়ে গেল, তখন এই কভার জিরোকে তুমি তেমনভাবে জাজ করবে না, যে জিরো কভার হয়ে গেছে সেটাকে আর জাজ করবে না। এবার যেগুলো কভার হয়নি সেগুলোর মধ্যে দেখো কভার হয়নি, দেখো এই রোয়ে 2টো জিরো আছে, এই কলামে 2টো জিরো আছে, তুমি এই বরাবর টেনে দিতে পারো লাইনটা, এই বরাবর লাইনটা টেনে দিতে পারো। আমি এই রো বরাবর 2টো জিরোকে কভার করলাম। এইবার আমি কোন বরাবর জিরো, এবার কোন বরাবর আমি টানবো, দেখো এইখানেও দেখো এই কলাম বরাবর টানলে 2টো জিরো আছে, এই দেখো এই একটা জিরো আছে, বা তুমি এই বরাবর টানতে পারো, এই জিরো আর এই জিরোকে ধরে নিয়েও টানতে পারো, কিন্তু এটা কভার হয়ে গেছে। আবার দেখো এইটা তুমি এই যদি রো বরাবর টানো, এই কলাম বরাবর টানো, এখানে কিন্তু আর জিরো নেই, এখানে একটা জিরো কভার হয়ে আছে। সুতরাং এইবার এই 2টো জিরোকে কভার করার জন্য আমি যদি এইভাবে লাইনটা নিই তাও হবে, আমি এইভাবে যদি লাইনটা নিই তাও হবে, আমি এইভাবে লাইনটা নিই তাও হবে, কারণ আমার হাতে আর কোনো অপশান নেই। তাই আমি এই লাইনটা এইভাবে টানলাম, আর এই লাইনটাকে এইভাবে টানলাম, ঠিক আছে, এই লাইনটা এইভাবে টানলাম, বুঝতে পারলে? তো আমি দেখো এই ছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই, এই 4টে লাইন আমাকে টানতেই হবে, এই জিরোগুলো কভার করার জন্য আমাকে 4টে লাইন কিন্তু টানতেই হবে। তুমি হয়তো বলতে পারো স্যার আমি 4টে কেন, 5টা লাইনও টানতে পারি, 6টা লাইনও টানতে পারি, 8টা লাইনও টানতে পারি। আবার আরেকটা জিনিস দেখো, এটা 4x4 ম্যাট্রিক্স, তুমি যদি 4টে রো বরাবর লাইন টেনে দাও বা 4টে কলাম বরাবর লাইন টেনে দাও, তাহলে কিন্তু জিরো কভার হয়ে যাচ্ছে, কিন্তু সেটা প্রসেস নয়, প্রসেস হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরোকে আমাকে কভার করতে হবে, মিনিমাম নাম্বার অফ আমাকে লাইন টানতে হবে। কিন্তু এখানে ভালো করে, এবং লাইনগুলো কেমন হবে, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল, আমি উভয় রকমই লাইন টানতে পারবো। কিন্তু এখানে ভালো করে খেয়াল করে দেখো, এই অঙ্কটায় আমি কোনোভাবেই 4টের কম সংখ্যক লাইন টানতে পাচ্ছি না জিরোগুলোকে কভার করার জন্য। 4টের কম মানে 3টে লাইন দিয়ে জিরোগুলো কভার হচ্ছে না, 2টো লাইন দিয়েও জিরোগুলো কভার হচ্ছে না, আমাকে 4টে লাইন টানতেই হচ্ছে। সুতরাং আমি 4টে লাইন টানলাম। তো এইবার সেই কথাটা লিখো, ঠিক আছে, লেখো we draw minimum possible number of horizontal and vertical lines so as to cover all the zeros. আমি মিনিমাম নাম্বার অফ হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইনস টানলাম এই জিরোগুলোকে কভার করার জন্য, মিনিমাম নাম্বার অফ হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইন টানলাম এই জিরোগুলোকে কভার করার জন্য। তাহলে এখানে নাম্বার অফ লাইন কত, 4টে। তাহলে হেয়ার দ্য নাম্বার অফ লাইনস ইকুয়ালস টু 4 এই লাইন, এই যে ম্যাট্রিক্সের অর্ডার কত, ম্যাট্রিক্সের অর্ডার 4, আর লাইন কটা, 4টে। এই 4 ইকুয়ালস টু তুমি কি লিখতে পারো, ইকুয়ালস টু দ্য অর্ডার অফ দ্য কস্ট ম্যাট্রিক্স। তাহলে এইবার বিষয় হচ্ছে অপটিমালিটি কন্ডিশনটা কি। দেখো অপটিমালিটি কন্ডিশন, প্রত্যেকটা অঙ্কই অপটিমালিটি কন্ডিশন থাকবে। এখানে নাম্বার অফ লাইনস ইকুয়ালস টু দ্য অর্ডার অফ দ্য কস্ট ম্যাট্রিক্স পেয়ে গেছি, তাহলে অপটিমালিটি কন্ডিশন হচ্ছে এই নাম্বার অফ লাইন আর কস্ট ম্যাট্রিক্সের যে অর্ডার সেই দুটো যদি সমান হয়ে যায় তাহলে অপটিমালিটি কন্ডিশন ইজ স্যাটিসফাইড। ঠিক আছে, দিয়ে লিখতে পারো হেন্স অপটিমালিটি কন্ডিশন ইজ স্যাটিসফাইড।
হেন্স অপটিমালিটি কন্ডিশন ইজ স্যাটিসফাইড। ঠিক আছে, এই নাম্বার অফ লাইন্স ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ লাইন্স ইজ ইকুয়াল টু দ্য অর্ডার অফ দ্য কস্ট ম্যাট্রিক্স, এটা হলে আমাদের অপটিমাল কন্ডিশন স্যাটিসফাইড। ঠিক আছে, আচ্ছা এইবার হয়েছে, এই হয়ে গেল আমার লাইন, আমরা লাইন টানলাম, হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন টানা হয়ে গেল। দিয়ে আমরা এইবার আমাদের মেন কাজ হচ্ছে অপটিমাল সলিউশন বের করা। মেন কাজ হচ্ছে আমাদের অপটিমাল সলিউশন বা মিনিমাম কস্ট বের করা। সেই মিনিমাম কস্ট বের করার জন্য কি করব? আচ্ছা কি করব দেখো, আমি একটা 4x4 টেবিল বানালাম। 4x4 টেবিল এইভাবে নিলাম, এইভাবে আমি 4x4 টেবিল একটা নিলাম। এই টেবিলের মধ্যে খেয়াল করো, আমি কেবলমাত্র জিরো এলিমেন্টগুলো লিখবো, এই জিরো, এই জিরো, এই জিরো, এইখানে একটা জিরো লিখলাম। ঠিক আছে, এই একটা জিরো লিখলাম, এই একটা জিরো লিখলাম, এই একটা জিরো লিখলাম। আর কি কোথাও জিরো আছে? এই প্রথম রয়ে দুটো জিরো, দ্বিতীয় রয়ে জিরো, তৃতীয় রয়ে দুটো। আচ্ছা, তো এই যে জিরোগুলো লিখলাম, ভালো করে খেয়াল করে আমি কি করলাম, আমি অপটিমাম অ্যাসাইনমেন্ট বের করার জন্য এখানে এই টেবিলে যে যে জিরোগুলো আছে সেই জিরোগুলো এখানে পুট করলাম। তো এইবার বিষয় হচ্ছে, এই জিরোগুলো পুট করার সময় অনেক জায়গায় তোমরা দেখবে অনেক অথার ইউজ করে বা অনেকেই এটা করায়, এই যে ইন্টারসেকশন লাইনটা যেখানে যেখানে ইন্টারসেক্ট করছে, এই যে লাইনটা যেখানে যেখানে ইন্টারসেক্ট করছে, এই জিরোটা আর এই যে এই জিরোটা অনেক অথার চুজ করে না বা অনেকে চুজ করে না। ঠিক আছে, ইন্টারসেক্টিং পয়েন্টে যে জিরোগুলো আছে সেই জিরোগুলোকে অনেকে বাদ দিয়ে লেখে। তোমার ইচ্ছা হলে তুমি বাদ দিয়েও লিখতে পারো, কোনোটাও ভুল নয়, এটাও ভুল নয়। ইন্টারসেক্টিং পয়েন্টে যে জিরোগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে লিখলেও কোনো ভুল নয়। তো এর জন্য কি ভাষাটা লিখবো আমরা? লেখো, for finding optimum assignment, for finding optimum assignment, we select the zero elements, of the cost matrix in a 4x4 table, এটা। হ্যাঁ, এইবার 4x4 টেবিলে আমরা কেবলমাত্র জিরো এলিমেন্টগুলোকে চুজ করলাম। এইবার বিষয় হচ্ছে, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে, এই যে ভাষাগুলো আমরা লিখছি না, এই ভাষাগুলো তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো। মেন বিষয় হচ্ছে মিনিমাম রোয়ের মধ্যে মিনিমাম এলিমেন্ট চুজ করে বাদ দেবো, কলামের মধ্যে মিনিমাম এলিমেন্ট চুজ করে বাদ দেবো, মিনিমাম নাম্বার অফ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন টানবো জিরোগুলোকে কভার করার জন্য। এই ভাষাগুলো তুমি তোমার মতো করেও লিখতে পারো, এমন নয় যে এই ভাষাটাই লিখতে হবে। এক এক জায়গায় এক এক রকম ভাষা আছে, সেই ভাষাটা তুমি তোমার মতো করে লিখতে পারো। এইবার জিরোগুলো চুজ করা হয়ে গেল। জিরোগুলো চুজ করার পরে আমার মেন কাজ হচ্ছে, আমি এই যে টেবিলটা বানালাম, এখানে যদি আমি ABCD নাম দিই, আর এখানে যদি 1 2 3 আর 4 নাম দিই, আমার মেন উদ্দেশ্য হচ্ছে কি? আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে এইখানে আমার প্রত্যেকটা রো বা প্রত্যেকটা কলাম, একটা রো বা একটা কলামে একটাই জিরো থাকবে, তার বেশি জিরো থাকবে না। একটা রো বা একটা কলামে একটাই জিরো আমি সিলেক্ট করব, তার থেকে বেশি জিরো আমি রাখবো না, থাকবে না। কারণ কি? একটা ওয়ার্কারের জন্য একটাই মেশিন, ঠিক আছে। সুতরাং এ ওয়ার্কারের জন্য যদি আমি এই 1 নম্বর মেশিনটাকে সিলেক্ট করে নিই, তাহলে এই 1 নম্বর মেশিনটা আর কেউ পাবে না। ঠিক আছে, তো তেমনই দেখো, এইবার একটা ওয়ার্কারের জন্য একটাই মেশিন বা একটা মেশিনের জন্য একটাই ওয়ার্কার, কারণ এ ওয়ার্কারটা 1 নম্বর মেশিনকে নিয়ে নিচ্ছে, তাহলে এই BCD আর 1 নম্বর মেশিনকে পাবে না। এটাই হচ্ছে ওয়ে। তো এইবার খেয়াল করো, এই যে আমি নিয়েছি এর মধ্যে প্রথম কাজ হচ্ছে সিঙ্গেল জিরো কোন রোয়ে বা কোন কলামে আছে সেটা চুজ করলে সব থেকে বেস্ট হয়। এই দেখো, এই কলামে জিরোটা সিঙ্গেল আছে, তাই না? এই কলামে জিরো আর কোনো জিরো নেই, তাহলে এইটাকে তুমি সিলেক্ট করে নাও এইভাবে।
যে এইটাকে তুমি কেটে দাও, যখনই তুমি একটাকে সিলেক্ট করবে আর একটাকে কেটে দেবে। ঠিক আছে, এই প্রসেসটা এক একজন এক এক রকমভাবে করে, আমি এইভাবে করছি, এইভাবে জিরোটাকে সিলেক্ট করে নিয়েছি, কারণ আমরা এইভাবেই শিখেছি তো। হ্যাঁ, আমরা যেভাবে শিখেছি সেইভাবেই বলে থাকে, আমরা এইভাবেই শিখেছি, এটাকে জিরো সিলেক্ট করে নিয়ে এটাকে কেটে দেওয়া। এইবার লক্ষ্য করো, এই দেখো এই কলাম এই রোয়ে দেখো জিরোটা, এই জিরোটা সিঙ্গেল, তাহলে এই জিরোটাকে তুমি সিলেক্ট করে নাও। এই জিরোটা যখনই তুমি সিলেক্ট করে নিলে এই রোয়ে কিন্তু আর কোনো জিরো থাকা চলবে না, এই রোয়ের এই বাদ বাকি জিরোগুলোকে তুমি কেটে দাও। তাহলে দেখো এই জিরোটা সিঙ্গেল হয়ে গেল, এই দেখো এই জিরোটাও সিঙ্গেল হয়ে গেল, আর কোনো কিন্তু আমার জিরো কাটার দরকার নেই। ভালো করে বোঝো বিষয়টা, এই জায়গাটায় অনেকেই গুলিয়ে ফেলে। এখানে লক্ষ্য করো, এই রোয়ে এই কলামে এই জিরোটা সিঙ্গেল ছিল, তাহলে এই কলামে যেহেতু জিরোটা সিঙ্গেল ছিল, আমি ওই জিরোটাকে সিলেক্ট করে নিলাম। তুমি চুজ করার সময় সব সময় যে রো বা যে কলামে জিরোটা সিঙ্গেল থাকবে সেটাকে প্রায়োরিটি দেবে। যখনই তুমি সেটা সিলেক্ট করে নেবে, এই কলামে যখন এটাকে তুমি সিলেক্ট করে নিলে, তখন এই রোয়ে আর কোনো কিন্তু জিরো থাকা চলবে না। তাহলে এই রোয়ে জিরোটাকে কেটে দিলাম। আবার খেয়াল করো, এই কলামে এই জিরোটা সিঙ্গেল ছিল, তাহলে এই জিরোটাকে আমি সিলেক্ট করে নিলাম। তাহলে এটাকে যখনই তুমি সিলেক্ট করে নিলে ওই রোয়ে আর কোনো জিরো থাকা চলবে না, কেটে দিলে। বাদবাকি যে দুটো জিরো ছিল পড়ে, সেই দুটো জিরোই আমরা লিখে দিলাম। ঠিক আছে, সেই দুটো জিরোই আমরা রেখে দিলাম, এইগুলো আর লাগবে না আমার। এইবার এইটাই যে এই যে পেলাম এই ঘরগুলো, এটাই হচ্ছে আমার অপটিমাম অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, হেন্স দ্য অপটিমাল অ্যাসাইনমেন্ট, অপটিমাল অ্যাসাইনমেন্ট ইজ, কত হচ্ছে অপটিমাল অ্যাসাইনমেন্ট? এ এর জন্য কত নাও, এর জন্য 2, বি এর জন্য 3, সি এর জন্য কত 4, আর ডি এর জন্য হচ্ছে 1। এই হচ্ছে আমার অপটিমাল অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে আমার অপটিমাল অ্যাসাইনমেন্ট, মানে আমি এর জন্য 2 নম্বর ওয়ার্কারকে সিলেক্ট করব, বি এর জন্য 3 নম্বর ওয়ার্কারকে সিলেক্ট করব, সি এর জন্য 4 নম্বর ওয়ার্কারকে সিলেক্ট করব, আর ডি এর জন্য 1 নম্বর ওয়ার্কারকে সিলেক্ট করব। তবেই আমার কাজের সময়টা মিনিমাম হবে বা খরচটা মিনিমাম হবে। অ্যান্ড দ্য মিনিমাম অ্যাসাইনমেন্ট কস্ট ইজ, মিনিমাম অ্যাসাইনমেন্ট কস্ট কত হবে? এর 2 নম্বর ওয়ার্কারে কত আছে? 12। বি এর 3 নম্বর ওয়ার্কারে কত আছে? 7। সি এর 4 নম্বর ওয়ার্কারে কত আছে? 11। ডি এর 1 নম্বর ওয়ার্কারে কত আছে? 8। ঠিক আছে, এর 1 নম্বরে 12, এর 3 নম্বরে 7, এর 11, এর 8, তাহলে কত হচ্ছে? 12 আর 7 19 আর 11 30 আর 8 38 ইউনিট, 38 ইউনিট। এই হচ্ছে আমার মিনিমাম অ্যাসাইনমেন্ট কস্ট। এইবার এটা একটা প্রবলেম, যে প্রবলেমটা একদম সিম্পল প্রবলেম, কোনো রকম কোনো লিটিগেশন নেই, সব কিছু হয়ে গেল সিম্পল ওয়েতে। এবং এই যে সলিউশনটা পেলাম, এই সলিউশনটা ইউনিক সলিউশন কেন এলো বলো তো? ইউনিক সলিউশন আসার কারণ হচ্ছে এই যে আমরা জিরো চুজ করলাম, দেখো সিম্পল ওয়েতে প্রত্যেকটা রোয়ে একটা রোয়ে একটা জিরো সিলেক্ট হয়ে গেল, অটো সিলেক্টেড হয়ে গেল। এখানে আমাকে আরবিট্রারি জিরো সিলেক্ট করতে হয়নি। হ্যাঁ, আরবিট্রারি জিরো সিলেক্ট করতে হয়নি, যে একটা ধরে নিলাম, ধরে আর একটা কেটে দিলাম। ঠিক আছে, তো সেই জন্য এই সলিউশনকে বলা হচ্ছে ইউনিক সলিউশন। আমরা যখন ইউনিক সলিউশন নয়, যে কেন মানে এই ধরনের অঙ্ক করব, এর পরবর্তী অঙ্কই আমি চেষ্টা করছি সেই অঙ্ক করার, যে ইউনিক সলিউশন নয়, এর আরও সলিউশন থাকবে, তাহলে তোমরা ক্লিয়ার জিনিসটা আরও বুঝে যাবে। ঠিক আছে, তো ইউনিক সলিউশন, এই সলিউশনটা আমরা পেলাম ইউনিক সলিউশন। এইবার খেয়াল করো একটা জিনিস, আর একটা জিনিস, তোমরা এই যে 38 ইউনিটস, এটা মেলানোর একটা প্রসেস আছে। হ্যাঁ, এটা একবার ভেরিফাই করে দেখতে পারো। এর মধ্যে সব থেকে মিনিমাম এলিমেন্টকে 10, প্রথম রো থেকে তুমি মানে যেগুলোকে বাদ দিয়েছো সেগুলোকে আবার অ্যাড করে দাও, তাহলেই দেখবে এই 38 চলে আসবে। প্রথম রো থেকে বাদ দিয়েছো 10, দ্বিতীয় রো থেকে বাদ দিয়েছো 5, তৃতীয় রো থেকে বাদ দিয়েছো কত? 11, আর 4 নম্বর রো থেকে বাদ দিয়েছো কত? 4 নম্বর রো থেকে বাদ দিয়েছো 8। এইটা এরপরে যে কলাম তৈরি হয়েছিল, সেই কলামে কি ছিল? 5 আর 10 15, 15 আর 8 কত? 26 আর 8 34। এর পরবর্তী যে কলাম ছিল, সেই কলামে দেখো দ্বিতীয় কলাম আর তৃতীয় কলামে, আমার তো নেই, আমি মুছে দিয়েছি। দ্বিতীয় কলামে কি ছিল? সব থেকে মিনিমাম এলিমেন্ট 2 ছিল। দ্বিতীয় কলামে আমি সবগুলো থেকে 2 বাদ দিয়েছি। 3 নম্বর কলামেও সব থেকে মিনিমাম এলিমেন্ট 2 ছিল, সেখানেও আমি 2 বাদ দিয়েছি। আমার যেহেতু এখানে নেই, মুছে দিয়েছি, আমি দেখাতে পাচ্ছি না। তো তাহলে কি হচ্ছে? দেখো 10 আর 5 15 আর 11 কত হচ্ছে? 26 আর 8 34 আর 4 কত হচ্ছে? 38।
মানে যেগুলো যেগুলো বাদ দিয়েছি রো থেকে কলাম থেকে সেগুলোকে অ্যাড করো 38 চলে আসবে। এটা চেক করার একটা ছোট্ট প্রসেস, এমন কিছু বিরাট জিনিস নয়। ঠিক আছে, এইবার আমরা আর একটা প্রবলেম দিয়ে ট্রান্সপোর্টেশন প্রবলেমের আর একটা প্রবলেম করব, যেটাতে আমি চেষ্টা করব সব রকম কেসগুলোই যেন আমরা পেয়ে যাই, যেটাতে আমরা চেষ্টা করব সব রকম কেসগুলো যেন আমরা পেয়ে যাই, যে ইউনিক সলিউশনও নয়, আবার নাম্বার অফ লাইন্স যদি অর্ডার অফ দ্য ম্যাট্রিক্সের থেকে কম হয় তাহলে আমরা কি করব। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো আমরা যেন পেয়ে যাই পরবর্তীতে অঙ্কতে। এই ধরনের অঙ্ক আমরা একটা সিলেক্ট করে করি। মুছে দিলাম এগুলো। আচ্ছা, এই অঙ্কটা করি। এ বি সি ডি ই, ঠিক আছে, এখানে 1 2 3 4 5, নামগুলো এগুলো লিখি, 6 5 8 11 16, তারপরে হচ্ছে 1 13 16 1 10 16 11 8 8 8 9 14 12 10 16 10 13 11 8 16, এই হচ্ছে আমাদের প্রবলেম। ঠিক আছে, এটা আমরা করব এবার, এটা আমরা করব। তো এইবার দেখো, প্রথম কাজ হচ্ছে মিনিমাম। এবার আর ভাষাটা লিখছি না, আগের যে অঙ্কে লিখেছি ভাষা সেম ভাষা, যে জায়গাটায় ভাষা লিখতে হবে মানে নতুন কোনো চেঞ্জ হবে সেটা আমরা লিখব। তো আগে মিনিমাম এলিমেন্ট চুজ করলাম, মিনিমাম এলিমেন্ট চুজ করে সবগুলো থেকে বাদ দাও। এই রোয়ে সব থেকে মিনিমাম এলিমেন্টকে 5, তাহলে বাদ দাও 1 0 3 5 10, তাই না? 5 যদি হয় 6 থেকে 5 বাদ দাও 1, 5 থেকে 5 বাদ দিলে 0, 8 থেকে 5 বাদ দাও 3, 11 থেকে 5 বাদ দাও, 11 থেকে 5 বাদ দিলে 6, আর 10 থেকে 5 বাদ দিলে 11। যাই হোক, এটা ভুল হচ্ছিল। এই রোয়ের সব থেকে মিনিমাম এলিমেন্টকে 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, 13 থেকে এটা হচ্ছে 12 15 0 9, থার্ড রোয়ে 8, তাহলে কত হবে 8 3 0 0 0। আচ্ছা, এই রোয়ে সব থেকে ছোটকে 9 12 14 9, তাহলে এটা কত হচ্ছে 0 5 3 1 7। এখানে সব থেকে ছোটকে হচ্ছে 8, তাহলে এটা কত হচ্ছে 2 5 3 0 8, 2 5 3 0 8, এইটা হয়েছে। এইটা হওয়ার পর এবার খেয়াল করো, এই যে আমরা পেলাম সব থেকে মিনিমাম রো বা মিনিমাম রোগুলো থেকে মিনিমাম এলিমেন্ট আমি চুজ করলাম। এখানে তোমরা এ বি সি ডি লিখতে পারো, এ বি সি ডি ই। এখানে 1 2 3 4 5 লিখলাম। আচ্ছা, এই রোগুলো আমি মিনিমাম এলিমেন্ট চুজ করে বিয়োগ করলাম। এইবার আমরা সেম প্রসেস কলামে করব। তো কলামে করার আগে একটা জিনিস লক্ষ্য করো, এই কলামে দেখো 0 আছে, এই কলামেও দেখো 0 আছে, এই কলামেও 0 আছে, এই কলামেও 0 আছে, এই কলামেও 0 আছে, প্রত্যেকটা কলামেই আমার 0 আছে। তাহলে প্রত্যেকটা কলামে যদি 0 থাকে, তাহলে আমি যদি কলাম অপারেশন করি, তাহলে সেই কলাম অপারেশন করতে গেলে কি হবে, আমার কলাম অপারেশন করতে গেলে এই ম্যাট্রিক্সটা আনচেঞ্জ থাকবে, কোনো রকম কোনো পরিবর্তন আসবে না। তুমি কলাম অপারেশনটা করলে এই ম্যাট্রিক্সটাই আসলো, কারণ কি জিরোগুলো আমি যদি প্রত্যেকটা কলাম থেকে 0 বাদ দিই, এই কলাম থেকে 0 বাদ দিই, কোনো পরিবর্তন হবে না, এই কলাম থেকে 0 বাদ দিলেও কোনো পরিবর্তন হবে না। তো কলাম অপারেশনটা আমাদের যেহেতু আনচেঞ্জ থাকছে, সেহেতু কলাম অপারেশনটা আমি বলছি না, কিন্তু তোমরা লিখবে সেম, যেমনই রো অপারেশন করলে সেম কলাম অপারেশনটাও লিখবে, লেখার পরে এই ম্যাট্রিক্সটাকেই আবার লিখবে। ঠিক আছে,
এইবার আমি কি করব, মিনিমাম নাম্বার অফ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন্স টানবো সো অ্যাজ টু কভার অল দ্য জিরোস। তো এইখানে খেয়াল করো সব থেকে বেশি সংখ্যক জিরো কোন রোয়ে বা কোন কলামে আছে। দেখো এই থার্ড রোয়ে, এগুলো একটু লেখাটা ঠিক করে নিই, এটা সি, এটা ডি, এটাই থার্ড রোয়ে দেখো 3টে জিরো আছে, আবার এই দেখো ফোর্থ কলামে 3টে জিরো আছে। তো কোন বরাবর আমি জিরোটা টানবো, আমি এটাই টানি, কি আছে থার্ড রো বরাবরই টানলাম 3টে জিরো। ঠিক আছে, এরপরে জিরো কোথায় আছে সব থেকে বেশি, এরপরে জিরো সব থেকে বেশি কোথায় আছে, এই দেখো এখানে দুটো জিরো আছে, এইটাতে দুটো জিরো আছে। ঠিক আছে, আবার দেখো এই রোয়ে 4 নম্বর রোয়ে দুটো জিরো আছে, এই দেখো জিরো আছে। আর কোথায় জিরো আছে, আর কি জিরো থাকলো পড়ে, হ্যাঁ আর একটা জিরো আছে, এই দেখো এটাকে তুমি এইভাবে রো বরাবর কলাম বরাবর যে কোনো একটা জিরো, তো তুমি রো ওয়াইজ কলাম ওয়াইজ যে কোনো বরাবর টানতে পারো। আমি রো ওয়াইজ টানলাম, তুমি কলাম ওয়াইজও টানতে পারো। ঠিক আছে, রো ওয়াইজ টানলাম, তুমি কলাম ওয়াইজও টানতে পারো। হয়েছে, এইবার এই যে লাইন টেনে এই যে জিরোগুলো কভার করা, এইটা কিন্তু খুব ভাইটাল এই অ্যাসাইনমেন্ট প্রবলেমে। লাইন টেনে এই যে জিরোগুলোকে কভার করা, এটা কিন্তু খুব ভাইটাল অ্যাসাইনমেন্ট প্রবলেমে। ঠিকঠাক লাইনগুলো টানতে হবে। প্রথমে সব থেকে বেশি জিরো নেবে, তারপরে তার কম, তারপরে তার কম, এইভাবে জিরো। এবার যদি একটা জিরো থেকে যায়, আমি রোয়ে টেনেছি, আমি এটা রোয়ে টেনেছি, তুমি বলবে যে স্যার আমি কলামে টানবো, টানতেই পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইবার খেয়াল করো কটা লাইন পেলাম, নাম্বার অফ লাইন্স, একটা, দুটো, তিনটে, চারটে, আর অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স 4। এবার আমি বলেছিলাম যে একটা অঙ্ক নেব যেখানে আমি চেষ্টা করব প্রায় সব ধরনের কেসগুলো আলোচনা করার। তো এখানে আমাদের অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই করেনি। হিয়ার দ্য নাম্বার অফ লাইন্স, হিয়ার দ্য নাম্বার অফ লাইন্স ইজ 4, দিয়ে নট ইকুয়াল টু 5, ব্র্যাকেটে লেখো দ্য অর্ডার অফ দ্য কস্ট ম্যাট্রিক্স, অর্ডার অফ দ্য কস্ট ম্যাট্রিক্সের অর্ডার অফ দ্য কস্ট ম্যাট্রিক্স। তাহলে কি লিখবে, হেন্স দ্য অপটিমালিটি কন্ডিশন ইজ নট স্যাটিসফাইড, হেন্স দ্য অপটিমালিটি কন্ডিশন ইজ নট স্যাটিসফাইড, হেন্স দ্য অপটিমালিটি কন্ডিশন ইজ নট স্যাটিসফাইড। অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই হলো না। এইবার কি করতে হবে দেখো, অপটিমালিটি কন্ডিশন যদি স্যাটিসফাই না করে তাহলে কি করতে হবে, এখানে একসঙ্গে আমাদেরকে 3খানা কাজ করতে হবে। আমি লিখছি এ বি সি ডি ই, এখানে লিখছি 1 2 3 4 5। অপটিমালিটি কন্ডিশন যদি স্যাটিসফাই না করে, তাহলে আমরা কি করব, একসঙ্গে আমরা 3খানা কাজ করব। দেখো 3খানা কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে আনকভার্ড এলিমেন্ট চুজ করব। আনকভার্ড বলতে দাগ টেনেছি, দাগ টেনে আমি অনেক কটা এলিমেন্টকে ঢেকে দিয়েছি, তার মধ্যে যে কটা এলিমেন্ট আমার ঢাকা পড়েনি সে কটা, কে আছে, 12 আছে, 15 আছে, 9 আছে, 5 আছে, 3 আছে, 7 আছে, 5 আছে, 3 আছে, 7 আছে, এই কটা এলিমেন্ট হচ্ছে আনকভার্ড। এই আনকভার্ড এলিমেন্টগুলোর মধ্যে সব থেকে ছোট হচ্ছে 3। আনকভার্ড এলিমেন্টগুলোর মধ্যে সব থেকে ছোট হচ্ছে 3। তাহলে এই আনকভার্ড এলিমেন্টগুলো থেকে আমি 3 বাদ দেব। ঠিক আছে, আচ্ছা তাহলে কভার এলিমেন্টগুলো কি করব, কভার এলিমেন্টগুলো আনচেঞ্জ থাকবে, কভার এলিমেন্টগুলো কোনো রকম কোনো পরিবর্তন হবে না। আর যে জায়গায় লাইনগুলো ইন্টারসেক্ট যে জায়গাটায় হচ্ছে সেখানে এই 3 অ্যাড হবে। তাহলে কটা কাজ হবে, 3টে কাজ হবে। আনকভার্ড এলিমেন্টগুলো থেকে স্মলেস্ট এলিমেন্টটা বাদ দেবো, আনকভার্ড এলিমেন্টগুলো থেকে স্মলেস্টটা বাদ দেবো, সব থেকে ছোটোটা আনকভার্ডগুলো থেকে বাদ দেবো। যেগুলো কভার্ড সেগুলোর কোনো পরিবর্তন হবে না, কেবলমাত্র যেখানে ইন্টারসেকশন আছে সেখানে কি হবে, যে স্মলেস্ট এলিমেন্টটা আমরা বাদ দিচ্ছি সেটা ওখানে অ্যাড হয়ে যাবে। তো লিখব দ্য স্মলেস্ট আনকভার্ড এলিমেন্ট is 3. The smallest uncovered element is 3. We subtract this element from all the uncovered elements, and add
this element and add this element to the intersection of lines. At the intersection of lines. At the intersection these elements at the intersection of lines. হয়েছে, ইন্টারসেকশন অফ লাইনে আমরা অ্যাড করব। দেখো তাহলে এইবার এখানে এই জায়গায় ইন্টারসেকশন হচ্ছে, তাহলে এখানে হবে 3 আর 1 4, বাদ বাকিটা 0 0। এখানে ইন্টারসেকশন হচ্ছে, তাহলে এখানে হবে 6 আর 3 9। এখানে এটা কভার্ড, এটা 11, সেম থাকলো। নেক্সট এটা 0, এখানে কিন্তু ইন্টারসেকশন হচ্ছে না, এটা কভার্ড, 0 0ই থাকলো। 12 থেকে 3 বাদ দাও 9, 15 থেকে 3 বাদ দাও 12। এই জায়গাটা একটু স্টুডেন্টদের গুলিয়ে যায়, এখানে 0 কভার্ড, কোনো চেঞ্জ হবে না। 9 থেকে 3 বাদ দাও 6। নেক্সট এটা 8, ইন্টারসেকশন হচ্ছে 11, এটা 3 কভার্ড, এটা 0, এটা ইন্টারসেকশন 3, এটা কত 0 কভার্ড, পরিবর্তন হবে না। এটা 0, এখানে কত 5 থেকে 3 বাদ দাও 2, 3 থেকে 3 বাদ দাও 0, 1 কভার্ড, কোনো পরিবর্তন হবে না। 7 থেকে 3 বাদ দাও 4, তারপরে 2 কভার্ড, কোনো পরিবর্তন হবে না। 5 থেকে 3 বাদ দাও 2, 3 থেকে 3 বাদ দিলে 0 0 আনকভার্ড, 8 থেকে 3 বাদ দাও 5। ব্যাস, এই হয়ে গেল আমার অপারেশন। ঠিক আছে, এই টেবিলটা একটু গুছিয়ে এবং ভালোভাবে করতে হবে এই টেবিলটা। তাহলে কি হবে, এই কারণ তিনটে কাজ একসঙ্গে করতে হয়, তো এখানে একটু গুলিয়ে যায়। যেখানে যেখানে ইন্টারসেকশন হবে সেখানে অ্যাড হবে, যেখানে যেখানে ইন্টারসেকশন নেই সেখানে বাদ দেবো, আর যেগুলো কভার্ড সেগুলোর কোনো পরিবর্তন হবে না। আমি একবার দেখে নিই আমার ভুল হয়েছে কিনা। ওটা এই দেখো, দেখেছো ভুল, এটা 4 হবে। 1 ছিল, 1 আর 3 4, এটা কভার্ড, এটার কোনো পরিবর্তন হবে না। কি করলাম আমি, দূর। হ্যাঁ, এটার কোনো পরিবর্তন হবে না। এটা 3, এটাও কোনো পরিবর্তন হবে না। দেখেছো, আমি ভুল করেছি। এটা 9, এটা 11 11ই থাকবে। দেখো আমারই ভুল হচ্ছে, যাই হোক ভুলটা শুধরে নিলাম। এটা ইন্টারসেকশন, এখানে 1 যোগ করলাম 3, এই 0টার কোনো পরিবর্তন হবে না কভার্ড বলে, এই 3এরও কোনো পরিবর্তন হবে না কভার্ড বলে। এখানে 6-এর যেহেতু ইন্টারসেকশন আছে, 6-এর সঙ্গে 3 যোগ করলাম 9 হলো, 11 যেমন ছিল তেমনই থাকলো। আচ্ছা, এই লাইনটা 0, 12 থেকে 9 বাদ যাবে আনকভার্ড, 9 হলো। 15 থেকে 3 12 থেকে 3 বাদ যাবে 9, 15 থেকে 3 বাদ যাবে 12, 0 কভার্ড, কোনো পরিবর্তন হবে না। 9 থেকে 3 বাদ যাবে 6। তারপরে এখানে ইন্টারসেকশন হচ্ছে, ওই জন্য 3 অ্যাড হলো 11। এটা কভার্ড, 3 চেঞ্জ হবে না। এটা কভার্ড, চেঞ্জ হবে না। এটা ইন্টারসেকশন, ওই জন্য এখানে 3 অ্যাড হলো, 0 আর 3 3, এটা কভার্ড, চেঞ্জ হবে না। এটা 0, এটা 0 কভার্ড, চেঞ্জ হবে না। 5 থেকে 3 বাদ দাও আনকভার্ড 2, 3 থেকে 3 বাদ দাও 0, 1 কভার্ড, পরিবর্তন হবে না। 7 থেকে 3 বাদ দাও 4, এটা কভার, এটা আনকভার। 2 ইন্টারসেকশন নেই, এটা জাস্ট কভার, 2 2ই থাকলো। 5 থেকে 3 বাদ দাও 2 আনকভার, এটাও আনকভার। 3 থেকে 3 বাদ গেল 0, এটা 0 কভার, কোনো পরিবর্তন হবে না। 8 থেকে 3 বাদ দাও 5। এবার ঠিক আছে, প্রথম রোটা ভুল করেছিলাম। এইবার ম্যাক্সিমাম, এইবার আবার কি ম্যাক্সিমাম নাম্বার অফ লাইন টানবো। মিনিমাম নাম্বার অফ লাইন টু কভার অল দ্য জিরোজ। মিনিমাম নাম্বার অফ লাইন টানবো জিরোগুলোকে কভার করার জন্য। তাহলে জিরোগুলোকে কভার করার জন্য সব থেকে বেশি সংখ্যক জিরো কোন রোয়ে বা কোন কলামে আছে? এই দেখো, থার্ড কলামে 3টে জিরো আছে। থার্ড কলামটা আগে করো, থার্ড কলামটা আগে করলাম। আর কোথাও জিরো আছে? ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো, ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো আর কোথাও আছে? ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো দেখো, এই দেখো এই রোয়ে আছে, এই দেখো এই রোয়ে দুটো আছে, এই রোয়ে দুটো আছে। তুমি আবার দেখো এই রোয়েও টানতে পারো। দেখো এই রোয়ে যদি টানো, এটা জিরো হয়ে যাচ্ছে, তখন এটা সিঙ্গেল থেকে যাচ্ছে। তাহলে বেস্ট হবে আমার এইটা টানা, এই কলামটা টানা, আর এই কলামটা জিরো। আর কি কোথাও আমার জিরো আছে? হ্যাঁ, এখনও জিরো আছে। এই দেখো এখানে একটা জিরো আছে, এখানেও একটা জিরো আছে। তাহলে এই দুটো জিরোকে ঢাকার জন্য আমাকে অবশ্যই দুটো লাইন টানতে হবে। তুমি এই কলাম প্রথমে আগে এইটা টানো, এই কলাম বরাবর টানো, কারণ এখানে আমি একটা জিরো পাচ্ছি, তার জন্যই, যদিও কভার্ড। আর এটা একটা পাচ্ছি, এটা একটা পাচ্ছি। তো সেই একই কথা, উই ড্র মিনিমাম পসিবল নাম্বার অফ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন্স সো অ্যাজ টু কভার অল দ্য জিরোজ। আমি মিনিমাম নাম্বার অফ পসিবল উই ড্র মিনিমাম নাম্বার অফ, আবার লিখবো, উই ড্র মিনিমাম পসিবল নাম্বার অফ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন্স সো অ্যাজ টু কভার অল দ্য জিরোজ। এবার আর একটা জিনিস খেয়াল করে দেখো, আমি 5টা লাইন টেনেছি। তোমার যদি তুমি কি
তুমি ভাবতে পারো যে 5টার থেকে কম লাইনে সম্ভব, তুমি টেনে দেখতে পারো 5টার থেকে কম লাইনে কোনো রকমভাবে জিরোগুলো কভার করা যাবে না। তাহলে আমরা 5টা লাইনে জিরোগুলো কভার করে ফেললাম। তাহলে 5টা লাইনে যদি আমরা জিরোগুলো কভার করে ফেলি তাহলে আমার অপটিম্যালিটি কন্ডিশন স্যাটিসফাই করে গেল। তাহলে কি লিখবে? হিয়ার দ্য নাম্বার অফ লাইন্স ইজ ইকুয়াল টু 5, হিয়ার দ্য নাম্বার অফ লাইন্স ইকুয়াল টু 5 হুইচ ইজ ইকুয়াল টু দ্য অর্ডার অফ দ্য কস্ট ম্যাট্রিক্স, হেন্স দ্য অপটিম্যালিটি কন্ডিশন ইজ স্যাটিসফাইড। একই ভাষা, সেম ভাষা বলেই দিলাম। হিয়ার দ্য নাম্বার অফ লাইন্স ইজ 5 হুইচ ইজ ইকুয়াল টু দ্য অর্ডার অফ দ্য কস্ট ম্যাট্রিক্স, হেন্স দ্য অপটিম্যালিটি কন্ডিশন ইজ স্যাটিসফাইড। অপটিম্যালিটি কন্ডিশন স্যাটিসফাই হলো। এবার আমরা কি করব? আমরা কেবলমাত্র জিরো এলিমেন্টগুলোকে নিয়ে একটা টেবিল তৈরি করব। কেবলমাত্র জিরো এলিমেন্টগুলোকে নিয়ে আমরা একটা টেবিল তৈরি করব। এবার আবার বলি, জিরো সিলেক্ট করার সময় অনেকে ইন্টারসেকশনগুলো বাদ দিয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা, প্রথম রয়ে জিরো 1 2 3 4 5 এ বি সি ডি। প্রথম রয়ে একটা জিরো, দ্বিতীয় রয়ে এখানে একটা জিরো আর এখানে একটা জিরো, তৃতীয় রয়ে এখানে একটা জিরো, এখানে একটা জিরো, তারপরে ফোর্থ রয়ে এখানে একটা জিরো, এখানে একটা জিরো, আর কোথাও জিরো আছে? এখানে একটা জিরো, ফিফথ রয়ে এখানে একটা জিরো। কটা জিরো? 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, 9টা জিরো হয়ে গেল। এবার আমি জিরো সিলেক্ট করব। যে রোয়ে বা যে কলামে জিরো একটা আছে সেটাকে আগে সিলেক্ট করে নেব, বাদ বাকিটাকে বাদ দিয়ে দেবো। দেখো, এই দেখো, এটা একটাই জিরো আছে এই রোয়ে বা এই কলামে, এটা একটা, এখানে কাটার কোনো অপশান নেই, সিলেক্টেড হয়ে গেল। আচ্ছা, এইখানে দেখো, এটা কিন্তু সিঙ্গেল এই কলামে, তাই না? এই কলামে যদি সিঙ্গেল হয়ে যায়, এটা যদি সিলেক্টেড হয়, তাহলে এই রো বরাবর আমাদের জিরো বাদ চলে গেল, হয়েছে? বাদ চলে গেল। এইবার কোনো রো বা কোনো কলামে কি তুমি জিরো সিঙ্গেল পাচ্ছ? এইবার লক্ষ্য করো, কোনো রো বা কোনো কলামে তুমি এরকম সিঙ্গেল জিরো আছে, একটা সিঙ্গেল রো বা সিঙ্গেল কলাম এরকম পাচ্ছ যেখানে জিরো আছে, ওই সিঙ্গেল, আর কোনো জিরো নেই, মানে ওই রো বা ওই কলামে দেখো আর কোনো নেই। আর এখানে কিন্তু আমি যে কোনো একটা আমি সিলেক্ট করতে পারছি না। এই যে যেমন এটা সিঙ্গেল ছিল সিলেক্ট করে নিলাম, এটা সিঙ্গেল ছিল সিলেক্ট করে নিলাম, তেমন তুমি যদি এটা বলো, এই দেখো এখানে একটা আছে, এই দেখো এখানে একটা আছে, এই দেখো এটার এখানে আছে, কোনোটাই আমি সিলেক্ট করতে পারছি না। এই ধরনের কেস যদি আসে, তখন তোমাকে একটা পাওয়ার দেওয়া হচ্ছে, তোমাকে একটা ক্ষমতা দেওয়া হচ্ছে। কি ক্ষমতাটা? আরবিট্রারি একটা জিরো তুমি সিলেক্ট করো, আরবিট্রারি তুমি যে কোনো একটা সিলেক্ট করো। তো আমি আরবিট্রারি কি, এইটাকে আমি সিলেক্ট করলাম, আমার ইচ্ছা মতো আমি এটাকে সিলেক্ট করলাম। যখনই এই রোয়ে বা এই কলামে আমি এই জিরোটাকে সিলেক্ট করব, তখন ওই কলামের আদার্স জিরোগুলো সব কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। আদার্স জিরোগুলো বাদ হয়ে যাবে, বাদ চলে গেল, এটা বাদ চলে গেল, এই রো বরাবর এটাও বাদ চলে গেল, এটাও বাদ চলে গেল, ঠিক আছে? এবার যখন এটা বাদ চলে গেল, দেখো এই কলামে এই জিরোটা সিঙ্গেল হয়ে গেল, এটা তো বাদ, তাহলে এটা আমার আর কনসিডার করবো না, তাহলে এটা আমার সিলেক্টেড। এটা যখনই সিলেক্টেড, এটা বাদ চলে গেলে এটা দেখো ফাঁকা হয়ে যাচ্ছে, সিলেক্টেড, এটা সিলেক্টেড। তাহলে অপটিমাল অ্যাসাইনমেন্ট কি হচ্ছে? অপটিমাল অ্যাসাইনমেন্ট হচ্ছে এর হচ্ছে 2, বি এর হচ্ছে কে? বি এর হচ্ছে 1, সি এর হচ্ছে 5, সি এর হচ্ছে 5, ডি এর হচ্ছে 3, আর এর হচ্ছে 4, এর হচ্ছে 4। এটা হচ্ছে আমার অপটিমাল অ্যাসাইনমেন্ট। আর মিনিমাম কস্ট আমার কত হবে? মিনিমাম কস্ট আমার বেরোবে কত? হচ্ছে 5 যোগ এটা কত? 1 যোগ এর 5 নম্বর ঘরে কত আছে? 8 যোগ এর 3 নম্বর ঘরে, ডি এর 3 নম্বর ঘরে কত আছে? 12 যোগ এবার এর কত নম্বর ঘর? এর 4 নম্বর ঘরে কত আছে? 8। তাহলে 12 আর 8 20 আর 8 28, 28 আর 6 34, 34 ইউনিট। এটা আসলো আমার সলিউশন, অপটিমাল মিনিমাম কস্ট, অপটিমাল সলিউশন এটা আসলো। এইবার হচ্ছে এই সলিউশনটাই কি ইউনিক? এই সলিউশনটা কি ইউনিক? এখানে লিখতে হবে দিস সলিউশন ইজ নট ইউনিক, দিস সলিউশন ইজ নট ইউনিক, এটা ইউনিক সলিউশন নয়।
এই সলিউশনটা ইউনিক সলিউশন নয়, কারণ কি এখানে আমি জিরো একটা নিজের ইচ্ছা মতো চুজ করেছি। এর আগের অঙ্কটায় কি সব জিরোগুলো অটোমেটিক কেটে যাচ্ছিল, তাই না? এর আগের অঙ্কটায় কি হচ্ছিল, জিরোগুলো অটোমেটিক কেটে যাচ্ছিল, সবগুলো সিলেক্ট করতে হচ্ছিল না। তাহলে কি হচ্ছে, এখানে সলিউশনটা আমার ইউনিক নয়, এখানে আমার আরও একটা সলিউশন থাকবে। আরও একটা সলিউশন কি থাকবে লক্ষ্য করো, আমি যেটা আমার যে জায়গায় ছিল, তোমরা কি করবে, তোমরা পরীক্ষার হলে আরও একটা টেবিল বানাবে। আমার দেখো বোর্ডে জায়গা নেই, তাই আমি আর টেবিলটা বানাচ্ছি না, এখানে জিরো এখানে জিরো। আবার তোমার যদি মনে হয় যে না আমি টেবিল বানাবো না, আমি টেবিল বানাবো না, আমি এমনি বলে দিতে পারবো, তাহলে তুমি বলে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এখানে জিরো ছিল আমার, এখানে জিরো ছিল আমার, ঠিক আছে? এখানে জিরো ছিল, আচ্ছা আর একটা জিরো কোথায় ছিল, এখানে ছিল। তবে আমি সাজেস্ট করব এই টেবিলটা আবার তুমি বানাও, হয়তো 1 মিনিট সময় লাগবে, 1 মিনিট এক্সট্রা সময় লাগবে, ঠিক আছে, কিন্তু কি হবে, সলিউশনটা আরও সুন্দরভাবে তুমি বের করতে পারবে। আবার টেবিলটা বানাও, তো আমি ধরে নাও আবার টেবিলটা বানালাম এই জিরোগুলোকে সিলেক্ট করে। এবার কি করব, আগেরবার আমি এইটাকে সিলেক্ট করেছিলাম, এবার আমি এইটাকে সিলেক্ট করব। এই দেখো এইটাকে সিলেক্ট করলাম, এটাকে যেই সিলেক্ট করলাম তাহলে এটা বাদ চলে গেল এই রোয়ে, আর এই কলামে কি হলো, এটা বাদ চলে গেল, ঠিক আছে? এটা যখনই বাদ চলে গেল, দেখো এটা সিঙ্গেল হয়ে যাচ্ছে, তাহলে এটা সিলেক্টেড, তাহলে এটা বাদ চলে গেল, এটা সিলেক্টেড, তাই না, হয়ে গেল। তাহলে এইবার এটা কি হচ্ছে, মুছে দিলাম আমি। তাহলে এইবার দেখো আমার আরেকটা সলিউশন কি পাচ্ছি, আরেকটা অপটিমাল সলিউশন কি পাচ্ছি, দ্য সলিউশন ইজ নট ইউনিক। হ্যাঁ, এখানে লিখবে দ্য সলিউশন ইজ নট ইউনিক, আদার সলিউশন ইজ, লিখবে দ্য আদার অপটিমাল সলিউশন ইজ, দ্য আদার অপটিমাল সলিউশন, দ্য আদার অপটিমাল সলিউশন ইজ। আর একটা অপটিমাল সলিউশন আমি কি পাবো, দেখো এর জন্য কত পাচ্ছি, এর জন্য 2, এর জন্য 2, বি এর জন্য কত পাবো, বি এর জন্য 4, দেখো বি এর জন্য 4, সি এর জন্য কত পাবো, সি এর জন্য কত পাবো, সি এর জন্য 5, ডি এর জন্য কত পাবো, ডি এর জন্য 1, আর ই এর জন্য কত পাবো, ই এর জন্য পাবো আমি 3, ই এর জন্য পাবো আমি 3, ঠিক আছে? অ্যান্ড মিনিমাম কস্ট, মিনিমাম কস্ট আমার কত হবে, মিনিমাম কস্ট এর 2 নম্বর ঘরে কত আছে 5, ঠিক আছে? বি এর 4 নম্বর ঘরে কত আছে 1, আচ্ছা সি এর 5 নম্বর ঘরে কত আছে দেখো 8, ঠিক আছে? ডি এর 1 নম্বর ঘরে কত আছে 9, আর কি হচ্ছে ই এর 3 নম্বর ঘরে কত আছে 11। তাহলে কত হচ্ছে আমার, 5 আর 1 6, 6 আর 8 14, 14 আর 9 23, 23 আর 11 কত হচ্ছে 34, 34 ইউনিটস, ঠিক আছে? এইবার খেয়াল করো, এই দেখো এখানেও 34 ইউনিট পেলাম, এই দেখো এখানেও 34 ইউনিট কিন্তু পেয়েছি। তো আমার সলিউশন দুটো তিনটে যাই হোক না কেন, সলিউশন দুটো তিনটে যাই হোক না কেন, আমার এই যে মিনিমাম কস্ট, এই যে মিনিমাম অ্যাসাইনমেন্ট কস্ট, মিনিমাম অ্যাসাইনমেন্ট কস্টের কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হবে না। সলিউশন আমার যত খুশি তত আসতে পারে, হ্যাঁ এই সলিউশন আমার যত খুশি তত আসতে পারে, কিন্তু এই যে মিনিমাম কস্ট এটার কোনো রকম কোনো পরিবর্তন হবে না। সিমপ্লেক্স অ্যালগরিদমে আমরা করেছিলাম, সিমপ্লেক্স অ্যালগরিদমে কি করতাম আমরা, যে বিভিন্ন রকম আমরা কি হচ্ছে মোর দ্যান যখন 1 সলিউশন হচ্ছে, আমাদের সলিউশন বেরোচ্ছে 1, কিন্তু আমার যে ওখানে অপটিমাইজ কস্টটা ছিল, যেটা ম্যাক্সিমাম কস্ট বা মিনিমাম কস্ট যেটা বেরোচ্ছিল, সেটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছিল না। এখানেও তাই, এই যে 34 ইউনিটস এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না মিনিমাম কস্টের, কিন্তু সলিউশনটা একাধিক হতে পারে, ঠিক আছে? তো আমরা এই যে দুটো অঙ্ক করলাম, এই দুটো অঙ্কের মধ্যে মোটামুটি অ্যাসাইনমেন্ট প্রবলেম, তোমাদের মোটামুটি অ্যাসাইনমেন্ট প্রবলেম সম্পর্কে একটা কনসেপ্ট চলে আসলো। আর যেটা এরপরে আনব্যালেন্সড প্রফিট ম্যাট্রিক্স হলে কি হবে, হ্যাঁ কোনো জায়গায় ড্যাশ থাকলে কি হবে, সেই জিনিসগুলো সেগুলো তোমরা আশা করি দেখলেই বুঝতে পারবে, খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে? আশা করি যতটা অ্যাসাইনমেন্ট করা হলো তাতে অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হবে তোমাদের।